হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো তোমরা জানো আমাদের সিরিজ চলছে, জিকের সিরিজ চলছে, ইংলিশের সিরিজ চলছে এবং ম্যাথের সিরিজ চলছে। তো আজকে আমি তোমাদের সামনে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে সামনে পরীক্ষা হতে চলেছে, তোমরা সকলেই জানো ফেব্রুয়ারি এবং অথবা মার্চে তোমাদের পরীক্ষা হবে। তো সেই সিলেবাস অনুযায়ী তোমাদের অনুপাত সমানুপাত নিয়ে আজকে আমি পার্ট 1 নিয়ে এসেছি, কারণ অনুপাত সমানুপাত একটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, তো সেই চ্যাপ্টারটা একটা ক্লাসে কখনোই সম্ভব নয়। তো আমরা প্রথমে সিলেবাসটা আগে একটুখানি দেখি, তারপর তোমাদেরকে আমি বলছি। দেখো সিলেবাসটা এটা হচ্ছে গ্রুপ সি সিলেবাস আর এটা গ্রুপ ডি সিলেবাস। একটু জানা প্রয়োজন আছে। দেখো আমাদের অলরেডি ভিডিও তোমার আপলোড হয়ে গেছে, যেগুলো দেখো এলসিএম এইচসিএম এর ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নেবে। সিম্পলিফিকেশনের ভিডিও আপলোড হয়ে গেছে, কনসেপ্ট প্লাস হচ্ছে তোমার এমসিকিউ হিসাবে। এবং আজকে আমরা করব রেশিও প্রপোর্শন। দেখো রেশিও প্রপোর্শন তোমাদের গ্রুপ ডি, এটা গ্রুপ ডির আর কি, এটা গ্রুপ ডির সিলেবাস, এটা গ্রুপ সি সিলেবাস। একটু ভালো করে দেখে নাও তোমরা। তো তোমরা জানো সবাই। তো এখানেও দেখো রেশিও প্রপোর্শনাল আছে আর এখানেও রেশিও প্রপোর্শনাল আছে। তো আজকে এই 4 নম্বর এই যে আর 3 নম্বর যে চ্যাপ্টারটা, একই চ্যাপ্টার, তোমাদের বেসের উপরে হয়তো একটু এদিক ওদিক হবে। তো সেই চ্যাপ্টারটা আমরা আজকে সলভ করব। তো তো আমার সঙ্গে তোমরাও সলভ করতে থাকো। তো আগে প্রথমে একটু আমরা কনসেপ্ট দেখে নিই। দেখো রেশিও আর প্রপোর্শন, তার মধ্যে আমাকে প্রথম জানতে হবে রেশিও কি। তো রেশিও কি একটু জাস্ট দেখো, আমি একটা প্রথম আগে কথা বলে নিই। আমি একটু কনসেপ্টে যাচ্ছি, খুব বেশি বড় হয়তো ভিডিওটা হবে না। তো কনসেপ্টটা যারা মোটামুটি জানো, যাদের অনেকের কাছে এটা জল ভাত মনে হতে পারে, তো যারা জানো তারা এই পোর্শনটা স্কিপ করতে পারো। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি যে দেখতে থাকো ভিডিওটা, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি নতুন কিছু হয়তো শিখতে পারবে এর থেকে। তো দেখো চলে আসি ভিডিওতে। দেখো আমাদের কি বলছি যে রেশিও কি। রেশিও হলো, এর বাংলা অর্থ হলো অনুপাত। একটু জাস্ট আমি একটু বলে দিই, হ্যাঁ, অনুপাত। ঠিক আছে, রেশিওর বাংলা হলো অনুপাত। এবার অনুপাত জিনিসটা কি, ধরো আমি একটা বললাম দুটো সংখ্যা, ধরো আমি বললাম এরকম দুটো রাশি বললাম এ আর বি, এদের মাঝখানে যেটা আমি লিখলাম না, এটাকে আমরা ইংরেজিতে বলি ইজ টু, বা এইটাই হচ্ছে তোমার রেশিও, বা এটাই হচ্ছে অনুপাত। মানে কি, দুটো রাশির মধ্যে একটা অ্যাকচুয়াল যে মিনিংটা না, অ্যাকচুয়াল মিনিং হচ্ছে দুটো রাশির মধ্যে তুলনা। তুলনা বলতে কি স্যার, দেখো রেশিওর অ্যাকচুয়াল মানে হচ্ছে তোমার তুলনা। তুলনা কার মধ্যে, দুটো রাশির মধ্যে, দুটো সংখ্যার মধ্যে। কিভাবে আমরা এটা ডিনোট করব সেটা একটুখানি দেখবো। তার আগে একটু নর্মাল তোমাদের কনসেপ্ট দিয়ে রাখি। এইটা যদি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি যাও না, তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এইটার মানে তোমাকে ভাগ হিসেবে চলতে হবে। অ্যাকচুয়ালি এটা ভাগ, ভাগ কিন্তু মানে ভাগটা আসছে ম্যাথামেটিক্যালি, কিন্তু এর অ্যাকচুয়াল মিনিং কিন্তু তুলনা, সেটা আমি পরে বলছি। আগে এটা বুঝে নাও, ভাগ। ভাগ কি স্যার, স্যার আমি এই প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব। দেখো ভগ্নাংশের মতো একটু দেখতে লাগছে, ভগ্নাংশই বলে, মানে ভাগ। অ্যাকচুয়াল হচ্ছে রেশিও যেখানে দেখতে পাবে সেখানে তুমি ভাগের অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় যেটা অ্যাকচুয়াল মিনিং যেটা, সেটা হলো তুলনা। তুলনা কি স্যার, তুলনা হচ্ছে সমজাতীয়, সমজাতীয় রাশি, অথবা তুমি বলতে পারো সংখ্যা বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই তার জন্য। তো সমজাতীয় রাশি অথবা সমজাতীয় সংখ্যার মধ্যে তুলনা জিনিসটা কীরকম, একটুখানি জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি, তুমি বুঝতে পারবে। ধরো আমি বললাম আমার বয়স, আমার আমার বয়স, আমি বয়স দিয়ে বলছি, আমার বয়স আর আমার আমার ছেলের বয়স। ঠিক আছে, ছেলের বয়স। ধরো আমার বয়স বললাম আমি 30 বছর, আর আমার ছেলের বয়স আমি বললাম 10 মাস। এর আগে একটা জিনিস ক্লিয়ার করে কি, আমার ছেলে নেই, আমি জাস্ট সেখানে ধরার জন্য বললাম। তো ধরো আমার 30 বছর বয়স, আমার ছেলের বয়স হলো 10 মাস। আমি বললাম এদের মধ্যে তাহলে রেশিও কি হবে, অনুপাত কি হবে। তুমি বললে স্যার আমাদের অনুপাত সাইন তো এটা, তাহলে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। না বাবা, এইটা হবে না। কেন হবে না স্যার, কারণ হচ্ছে একটু আগে আমি কিন্তু মেন ক্রাইটেরিয়া বলে গেলাম, সমজাতীয় রাশি অথবা সমজাতীয় সংখ্যা। দেখো এখানে রাশি আমি কিসের উপর ডিনোট করছি, এই জিনিসটা আমি করছি বয়সের উপর। কি করছি, বয়স, দুজনেরই বয়সের আমি গণনা করতে যাচ্ছি, তাই না। তাহলে দুজনে যখন বয়স গণনা করছি, সেই ক্ষেত্রে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো বছর আর মাসে। এবার তোমরা আমাকে একটা কথা বলো যে স্যার বছর আর মাস কি এক, এক নয়, তাই তো।
আমরা বছর আলাদা করে ডিনোট করি, মাস আলাদাভাবে ডিনোট করি। যদি এক হতো তাহলে একসাথেই লিখতাম, তাহলে কোনো আলাদা তফাৎ থাকতো না। দেখো এবার আমি কি করবো, তাহলে আমার এই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে, কারণ কি আমি বছর আর মাসকে এক জায়গায় তুলনা করে ফেলছি। ওর মাসে আমার বছরে সম্ভব নয়, তাহলে আমি কি করব স্যার, হয় আমাকে সবকটা মাসে আনতে হবে, নয় সবকটা বছরে আনতে হবে। তাহলে আমার সুবিধা কোনটা, মাস থেকেই তো বছর তৈরি হয়, তাহলে আমি সবকটাকে ছোটোটাতে নিয়ে আসবো, মাসে নিয়ে আসবো। এবার তুমি আমাকে বলো 30 বছর মানে কত মাস, তাহলে 1 বছর মানে তোমার 1 মাস, তাহলে 30 বছর মানে 30 × 12, তাহলে 3 × 36 মানে 360 মাস। দেখো আমি বছরটাকে মাসে কনভার্ট করে দিলাম, আর এটা তো মাস আছেই আগে থেকে, তাহলে 10 মাস। দেখো এবার দেখো তোমার বেসটা ইকুয়াল হয়ে গেছে, এটাও মাস এটাও মাস, মানে তোমার রাশিটা দুটোই একই ক্যাটাগরিতে হয়ে গেছে। তখন আমি এদের মধ্যে তুলনা করতে পারি, তখন আমি এখানে ইস্টু দিতে পারি এবং এটা লিখতে পারি 360:10। এবার একটা গল্প দেখো, এখানে তোমরা বলবে তো স্যার ভাগ তো হয়, তাহলে কাটাকাটি তো নিশ্চয়ই যাবে। তাহলে রেশিও যখন আসবে এটা মনে রাখবে, যখন রেশিও তৈরি হয় তখন ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে যদি ভাগ করি, দেখো এরও একটা শূন্য এরও একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 36:1 হলো। তাহলে এদের মধ্যে যে তুলনাটা হলো কীরকম হলো, আমার ছেলের 1 মাস মানে আমার 36 মাসের সমান। এবার যদি বলি স্যার তাহলে আমার ছেলের 2 মাস মানে আমার বয়সের মাসের কত হবে, স্যার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ওটা যদি 2 মাস হয় তাহলে 36×2 = 72। বোঝাতে পারলাম বিষয়টা, বিষয়টা বোঝানো গেল। তুমি আবার এটাকে কাটাকাটি করলে থাকো তো সেই সেম রাশিটাই তুমি ফিরে আসবে, 2 দিয়ে এটাকে কাটো, এই 2 দিয়ে এটাকে কাটো, এটাতেই ফিরে আসবে। মানে হলো কি রেশিও তোমার একটা যে রাশি তৈরি হচ্ছে এবং যে রাশিটা শেষ পর্যন্ত গিয়ে রেশিওতে থাকবে সেই রাশিটা সবসময় আর কাটাকাটি যাবে না, মানে সবচেয়ে ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ মানে চলে যাবে। এইটুকু খালি মনে রাখবে, তাহলেই রেশিও মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস দেখো রেশিওর মধ্যে, আমি একটু জিনিস বলে দিই, রেশিওর কতগুলো পার্ট আছে বা পোর্শন আছে, সেই পোর্শনগুলো বা টাইপ আছে সেইগুলো আমি একটু বলি। কীরকম স্যার, আমি বললাম ধরো এ আর বি একটা সংখ্যা, সংখ্যাটা আমি বললাম ধরো এ তোমার বি এর থেকে ছোট, মানে বি বড় এ ছোট। কীরকম স্যার, স্যার আমি যদি এইরকমভাবে লিখি 2:3, মানে আমি সংখ্যা দিয়ে এবার বোঝাচ্ছি তোমাকে। ধরো আমি বললাম 2 আর 3-এর মধ্যে অনুপাত, মানে 2 ছোট 3 বড়, তাহলে দেখো বি বড় এ ছোট, তাহলে সেই চিহ্ন দিয়ে লিখেছি। তাহলে এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লঘু অনুপাত, ঠিক আছে, লঘু অনুপাত। এটাকে আবার তুমি রেশিও অফ লেস ইনইকুয়ালিটিও বলতে পারো। কেন ইনইকুয়ালিটি, কারণ না দুটো মিলছে না, বৈষম্য আসছে, আমি বৈষম্য বলছি। আচ্ছা এরপর দেখো আমি ধরো বললাম এ আর বি এর একটা রেশিও তৈরি হয়েছে, দুটো সংখ্যার মধ্যে বা দুটো রাশির মধ্যে রেশিও তৈরি হয়েছে। সেখানে যদি স্যার এটা বড় হয় বিটা ছোট হয় তখন কি হবে, স্যার তখন হবে, ধরো আমি বললাম একটা উদাহরণ নিয়ে বলছি, ধরো আমি এটাকেই উল্টে দিলাম 3:2, মানে দেখো 3 বড় 2 ছোট। তখন কি বলবো স্যার, কি নামে ডাকবো, তখন বলবো গুরু অনুপাত। কি বলবো, গুরু অনুপাত, গুরু অনুপাত। বোঝা গেছে। তাহলে একটা হচ্ছে আমার লঘু পেলাম, একটা গুরু পেলাম। লঘু কীরকম পাচ্ছি, যখন প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়, মানে অ্যাকচুয়ালি জানো এইটাকেও আবার নাম আছে, এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ, ঠিক আছে। অত জেনে তোমার লাভ নেই, তুমি জানো প্রথমটা দ্বিতীয়টা এরকম জানলেই মোটামুটি সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। আচ্ছা এবার গেল, তাহলে লঘু গেল গরু গেল, আর কিছু স্যার ভাগ আছে, হ্যাঁ ভাগ আছে স্যার। কি ভাগ আছে, ধরো আমি বললাম তোমাকে যে এ আর বি যেটা আমি লিখছি, এ আর বি যেটা আমি লিখছি সেটা ধরো সমান হয়ে গেল, মানে ধরো আমি বললাম এ আর বি এর ভ্যালুটা সমান। কীরকম স্যার, ধরো আমি বললাম 1:1, মানে একের ভ্যালু যা আর মানে এ এর ভ্যালু যা আর বি এর ভ্যালু তাই, 1:1, ঠিক আছে, 1:1। অথবা তুমি বলতে পারো 5:5, এটাও হবে। তাহলে এইগুলোকে কি বলা হয় স্যার, এইগুলোকে সমানুপাত নয় কিন্তু, মনে রাখবে এটাকে সাম্যানুপাত বলা হয়, সাম্যানুপাত, সাম্যানুপাত, ঠিক আছে, সাম্যানুপাত বলা হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আরেকটা পার্ট আসছে, সেটা হচ্ছে কি, ধরো আমি বললাম তোমাকে যে এ আর বি আমি লিখলাম, এবার স্যার আমি এটাকে যদি উল্টে দিই বি আর এ করে দিই, মানে ধরো কীরকম, আমি বললাম ধরো এইটার মধ্যে তুমি আরও ডিটেলসে ভালো বুঝতে পারবে। দেখো 2:3 আছে, সেটাকে আমি উল্টে 3:2 লিখে দিলাম, মানে কি ধরো 2:3 আছে, এটাকে আমি চেঞ্জ করে 3:2 করে দিলাম, মানে রেসিপ্রোকাল করে দিলাম, উল্টে দিলাম। তাহলে এটাকে কি বলবো স্যার, এটাকে বলা হয় একে অপরের ব্যস্তানুপাত, একে অপরের ব্যস্তানুপাত, ঠিক আছে, রেসিপ্রোকাল রেশিও, ওকে।
এই হলো ঘটনা। এবার হচ্ছে স্যার আর একটা জিনিস আছে, বৈষম্যানুপাত। ঠিক আছে, সাম্যানুপাত বুঝলাম, বৈষম্যানুপাত কোনটা? দেখো, একটা রাশির সঙ্গে আরেকটা রাশির, মানে দুই, আমি বললাম তোমার কাছে দুটো পেন আছে, একজন বললো আমার কাছে স্যার তিনটে পেন আছে, তাহলে এর কাছেও পেন আছে, এর কাছেও পেন আছে, কিন্তু এর কাছে দুটো, এর কাছে তিনটে, তাহলে দুটো কি ইকুয়াল ভ্যালু? ইকুয়াল তো নয়। তাহলে এরা সবাই, এরা দুজনে না সবাই, দেখো ইকুয়াল যখন রাশি তৈরি হয় না, তখন এদেরকে সবাইকেই আমরা বৈষম্যানুপাত বলে হয়, বৈষম্যানুপাত বলা হয়। ঠিক আছে, এইটুকু মাথায় রয়ে গেল। আর কিছু এর মধ্যে ডিটেলস জানার দরকার নেই, মোটামুটি এইটুকু জানলেই হবে। এবার অঙ্কের ক্ষেত্রে যেগুলো লাগে আমরা সেগুলো জানবো। আচ্ছা, এবার আমরা প্রপোর্শনালে আসি। ঠিক আছে, বা প্রপোর্শনে আসি। প্রপোর্শন জিনিসটা কি স্যার? প্রপোর্শনের বাংলা মানেটা কি স্যার? এর মানে হলো সমানুপাত, সাম্যানুপাত নয় কিন্তু, সমানুপাত, সমানুপাত। ঠিক আছে, আর এই কথার সঙ্গে আরেকটা কথা তোমরা শুনে থাকবে, সমানুপাতি। দেখো তোমরা এই কথাটা শুনে থাকবে, এটার সঙ্গে কিন্তু এর একটু তফাৎ আছে। ঠিক আছে, কিন্তু তৈরি হয় এটা দিয়েই। যেমন আমি ধরো বলছি, ধরো তোমাকে আমি দুখানা রেশিও বললাম, ধরো আমি বললাম A:B, আর একটা বললাম C:D, মানে দুটো ভিন্ন রাশি তোমাকে দেওয়া হলো, দুটোই অনুপাতে রয়েছে। এবার আমি তোমাকে বললাম এই অনুপাতটা আর এই অনুপাতটা যদি সমান হয়, হতেই তো পারে। যেমন ধরো আমি একটু উদাহরণ নিয়ে দেখি, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে ডিটেলস। ধরো আমি বললাম তোমাকে 2:6, আর বললাম তোমাকে 8:16, ধরো 16 নয়, তোমার ভুল হলো একটু, ধরো আমি বললাম 24। ঠিক আছে, দেখো 2:6 আর 8:24 বা 24, এই দুটো সমান। স্যার কী করে হয় স্যার সমান? দেখো আমি সমান করে দেখাচ্ছি। আমরা এইমাত্র কি বলে গেলাম একটু আগে, যে অনুপাত মানেই হলো ভাগ। তাহলে আমি 2/6 লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারি। যদি আমি দেখো এটা লিখি 8/24 লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে এটা কাটাকাটিও করতে পারি যখন লিখতে যখন পারি। তাহলে দেখো এটা আমি কাটি, এটা যদি আমি 2 দিয়ে কাটি, 2 1 2 আর 3 2 6, তাহলে এলো কত গো? 1/3, ঠিক কি না? 1/3 পড়ে আছে। তাহলে এদিকেও কাটি, দেখো 8 দিয়ে যদি আমি 8কে কাটি, 8 1 8, 3 8 24, তাহলে এটাও দেখো 1/3 এলো। তাহলে আমরা গণিতের ভাষায় বলতে পারি, যখন দুটো ভিন্ন রাশি যখন একে অপরের সমান হচ্ছে, তাহলে তাদের মানগুলোও সমান হবে, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি এই দুটো সমান। তাহলে এটা দেখতে আলাদা হলেও এই দুটো কিন্তু ভ্যালু এক, মানে মান এক। ঠিক আছে, তখন আমরা এই রকম টাইপের জিনিসকে আমরা বলবো সমানুপাত। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো একটু ওয়েট করে যাও, দাঁড়াও, একটা জিনিস এখানে একটু বিষয় আছে যেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। কীরকম স্যার? এইটুকু তো বোঝা গেল, এখান থেকে অঙ্ক থাকবে কিন্তু। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, এইটার একটা নাম আছে পুরোপদ। ঠিক আছে, এরকমভাবে নাম আছে। এইখানে তোমরা ওইভাবে না জেনে তুমি এটাকে বলতে পারো এটা প্রথম পদ, ফার্স্ট পদ, প্রথম রাশি। এটাকে বলতে পারো দ্বিতীয়, সেকেন্ড রাশি। এটাকে থার্ড বলতে পারো, আর এটাকে ফোর্থ বলতে পারো। ঠিক আছে, চারটে। বোঝা গেল এইটুকু। এবার তোমাকে প্রশ্ন কিভাবে আসবে জানো তো? প্রশ্ন আসবে তোমাকে এখান থেকে, ধরো তোমাকে সব কটাই দেওয়া থাকবে, আর তোমাকে একটা উজ্জ্ব করে দেবে, দিয়ে তোমাকে জানতে চাইবে। আর একটা জিনিস দেখো, এই যে আমি এখানে সমান চিহ্নটা লিখেছি না, এই সমান চিহ্নটার একটা মানে ম্যাথামেটিক্যাল একটা তোমার আছে, মানে চিহ্ন আছে। সেই চিহ্নটা কি? এই সমানটাকে আমরা ডবল ইস্টু দিয়েও লিখি। কিভাবে স্যার? তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এই যে সংখ্যাটা লিখেছি, এটাও দেখবে এইরকমভাবেই লেখা থাকে, 2:6, 8:24। তোমরা দেখেছো, তোমরা মাধ্যমিকেও এগুলো পড়েছো, এই মাধ্যমিকে এগুলো ক্লাসে ছিল, এবং তোমরা যারা অনেকেই তোমরা জানো, আমি জানি, আশা করি তোমরা মোটামুটি এই অঙ্কগুলোর সঙ্গে পরিচিত। তো এরকম জিনিসগুলো ভাবে থাকে। এবার এখান থেকে তোমাকে একটা জিনিসকে উজ্জ্ব করে দিয়ে তোমাকে আরেকটা জানতে চায়, তার মানে কি? এবার দেখো এখান থেকে একটা প্রশ্ন আছে, কীরকম দেখো, যে তোমাকে এই যে জিনিসটা উজ্জ্ব করে দিল, এটা কত নম্বর ঘর গো? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে 3 নম্বর। তোমাকে এরকম বাকিগুলো দিয়ে বলবে 3 নম্বর প্রপোর্শনালটা কি। ঠিক আছে, বা তোমাকে একটা দিয়ে বলে প্রথম প্রপোর্শনালটা কি, তার মানে বাকিগুলো দেওয়া থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, এইরকমভাবে প্রশ্নটা আসে। তো এইরকম কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা দেখবো যখন, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, তো আমরা এবার একটু আরেকটা জিনিসে যাই। দেখো টাইপ অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে টাইপ, কোশ্চেন টাইপ, এমসিকিউ কিভাবে আসে। এমসিকিউ কিভাবে আসে স্যার? এমসিকিউ দেখো, টোটাল তোমাদের টাইপ যেগুলো রেশিও প্রপোর্শনালের মধ্যে, টোটাল 7খানা টাইপ, এর বাইরে টাইপ হয় না। আমি তোমাকে আবার বলছি, যখন আমি এমসিকিউ করাবো একটা পার্টে তো হবে না,
দুটো পার্টে হবে, তখন তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। দেখো টোটাল 7টা টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে। এবার হার্ড, মডারেট এইভাবে আসে। তো প্রথম হচ্ছে বেসিক রুল। বেসিক রুল হচ্ছে একদমই তোমার গোদা বাংলা জিনিস, তোমাকে রেশিও দেওয়া থাকবে, তোমাকে কোশ্চেন জানতে চাইবে, দেখবে তোমরা যখন ওইগুলো জিনিসগুলো দেখতে পাবে কোশ্চেনে, তখন ওগুলো জিনিসগুলো দেখতে পাবে। দ্বিতীয় নম্বর কি, দেখো প্রপোর্শনাল দেওয়া আছে। প্রপোর্শনাল মানে কি, দেখো হচ্ছে তোমার ফার্স্ট প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, একটা জিনিস আমি মিস করে গেলাম, তখন বলবো বলো। দেখো সমানুপাতিক, আমি একটা কথা বললাম, সমানুপাতিক বা পাতি, সমানুপাতি বা সমানুপাতিক মানেটা কি এটা একটু বলে দিই, ঠিক আছে, একটু জেনে রাখা দরকার আছে। দেখো এই সমানুপাতে জিনিসটা যখন আছে, যারা যারা আছে, এই যে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন যারা আছে, তারা এক একটা সমানুপাতিক। ওই জন্য তোমাকে দেখবে বলবে মিন প্রপোর্শনাল, ফার্স্ট প্রপোর্শনাল, প্রপোর্শন কিন্তু নয়, ফার্স্ট প্রপোর্শনাল, এই কথাটা থাকে। সমানুপাতি, সমানুপাতি দিয়ে সমানুপাত তৈরি হয়, বোঝা গেছে? যদি না বুঝতে পারো আমি পরের ভিডিওতে আরো একটু ইলাবোরেট করে দেবো। চলো আরেকটা জিনিস কি, মিন প্রপোর্শনাল। মিন কথার মানে হচ্ছে মধ্য সমানুপাতিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাই থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসা সব থেকে বেশি চান্স এটা, ঠিক আছে। এগুলো তো আছেই, এগুলো অঙ্ক যখন করবো তখন ডিটেলসে বুঝবে। তৃতীয় হচ্ছে তোমার পয়েন্ট প্রবলেম। তোমরা এটা সবাই পরিচিত, আমি জানি তোমরা সবাই পরিচিত। কীরকমভাবে স্যার, মুদ্রার অঙ্ক বলি আমরা, তাই না? তো কীরকম জিনিসটা, ধরো তোমাকে বলবে একটা বাক্সের মধ্যে কতকগুলো কয়েন আছে, নাম্বার মানে ভ্যালুর উপরে দিয়ে থাকবে বা নাম্বারের উপর দেওয়া থাকবে, তোমার দেয়া থাকবে, সেগুলো রেশিও দেওয়া থাকবে, দেখে জিজ্ঞেস করবে যে এই কয়েনটা 25 পয়সা কি 50 পয়সার কয়েনটা কতগুলো আছে। এগুলো হচ্ছে কয়েন প্রবলেম। আর একটা কি, আর্নিং বা শেয়ারিং, বা তোমাকে ধরো এরকম টাইপের কোশ্চেন আসে যে তোমাকে বলবে দুটো ভদ্রলোক আছেন বা ভদ্র মহিলা আছেন, তো তাদের মধ্যে বলবে তাদের আয়ের অনুপাত এটা, বা তোমাকে এইরকমভাবে দিতে পারে যে তাদের টোটাল ইনকামটা এত, ঠিক আছে, সেইটা এই অনুপাতে ভাগ হচ্ছে, 2:3 অনুপাতে ভাগ হচ্ছে, তো তাহলে এ কত টাকা পাবে, ও কত টাকা পাবে, এইভাবে কোশ্চেন আসে। এগুলো আর্নিং বা শেয়ারিং, বেসিক করে শেয়ারিং জিনিসটা দিয়েই কোশ্চেনটা আসে, আর্নিংটা দিয়ে মানে নাম্বারে থাকে বলে তাই। পঞ্চম হচ্ছে তোমার দেখো নাম্বার রেশিও। নাম্বার রেশিও কি, তোমাকে এই বেসিক রুলস থেকেই নাম্বার রেশিও আসে, আহামরি জিনিস কিছু নয়, আমি কোশ্চেন করাবো তুমি বুঝবে। বেসিক রুলসের ওপর কীরকমভাবে স্যার, নাম্বার রেশিও হচ্ছে তোমাকে কোনো নাম টাম না দিয়ে তোমাকে বলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, এইভাবে তোমাকে কোশ্চেন দেবে যে দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার মধ্যে রেশিও এত, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার মধ্যে রেশিও এত, তাহলে যদি তিনটে সংখ্যার যোগফল কি বিয়োগফল এত হয়, তাহলে তোমার এইটা কত, এরকমভাবে জানতে চাইবে। আর একটা কি স্যার, 6 নম্বর পোর্শনে কি আছে স্যার, ইনিশিয়াল আর ফাইনাল রেশিও। এইটা কি, এইটা অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি তোমার মিক্সচারের পোর্শন, ঠিক আছে। রেশিও তো একটা মিক্সচারেরই একটা পার্ট, রেশিওরই একটা পার্ট হচ্ছে তোমার মিক্সচার এলিগেশন। তো এটা খানিকটা মিক্সচারের মধ্যেই পড়ে যাচ্ছে, তোমাদের সিলেবাসে মিক্সচার অ্যালিগেশন নেই, কিন্তু রেশিওর মধ্যে যেহেতু মিক্সচার, তুমি মিক্সচার তোমাকে এড়িয়ে গেলে চলবে না। তো ইনিশিয়াল ফাইনাল রেশিও ওই রকমই, তোমাকে প্রাথমিকে মানে কোনো একটা চেঞ্জ হওয়ার আগে একটা রেশিও ছিল, সেই রেশিওটা কিছু একটা অ্যাড বা মাইনাস করার পর রেশিওটা চেঞ্জ হয়ে গেছে, দুধ আর জলের মধ্যে তোমরা যেটা বেশি ভালো বোঝো, তো তারপর ফাইনাল রেশিওতে এত এসে দাঁড়িয়েছে, তখন এইরকম টাইপের কোশ্চেন। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি, দেখো ইনকাম, এক্সপেন্ড আর সেভিংস, এইটা খুব ইম্পর্টেন্ট। ইনকাম, এক্সপেন্ড আর সেভিংস, এটা কি জিনিসটা, ইনকাম হচ্ছে তোমার, ধরো তোমাকে এইটা খুব মানে সিজিএল, সিএইচএসএল, এমটিএসএল এই টাইপের কোশ্চেন প্রচণ্ড থাকে, একটা থাকেই। তো আমি কোশ্চেন এনেছি তখন দেখতে পাবে। তো ইনকাম আছে, তোমার আয় আছে, এক্সপেন্ডিচার দেওয়া আছে, তোমাকে সেভিংসটা জানতে চাইবে রেশিওর মাধ্যমে, তখন কিভাবে করবো সেগুলো দেখবো। চলো এবার আর কথা না বাড়িয়ে একবারে এমসিকিউতে আসা যাক, তাহলে আস্তে আস্তে আমরা জিনিসগুলো বুঝবো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, বলছে যদি 3a = 4b = 5c হয়, তাহলে a:b:c কত। দেখো আমি এখানে তোমাকে এক্সপ্লেনও করব, আবার ট্রিক্সও দেখাবো, ঠিক আছে। তুমি দেখো এবার, তো এটা কিভাবে করব স্যার, আমাকে আগে বলো। তোমরা প্রথমে ছোটবেলায় স্যার এটা এইভাবে লিখতাম স্যার, এটা আমাদের এরকমভাবে স্যার শেখানো হয়েছিল যে এটা কোলে থাকলে, সমান থাকলে কে ধরে নেবে, তাই না? আমি কেতে যাব না, যদি ধরতেই হয় তোমাকে, কে ধরেই অঙ্ক যদি করতে চাও তুমি, তাহলে তোমার কের বদলে তুমি এক ধরো, সব থেকে বেস্ট, এক ধরে চলো। তো কিভাবে করব স্যার, তাহলে তুমি আমাকে একটা জিনিস এখান থেকে বলো, যদি আমি বলি এইটার ভ্যালু, মানে যেটা অঙ্কের ভাষায় দেওয়া আছে, এটার ভ্যালু, এটার ভ্যালু আর এটার ভ্যালু, সব কটার ভ্যালু সমান, সমান চিহ্ন দেওয়া আছে মানে সমান, তাহলে এটার ভ্যালু যা হবে, এটার ভ্যালু যা হবে, এটার ভ্যালু যা হবে, সব কটা সমান হবে। আমি ওই জন্য প্রত্যেকের ভ্যালু ধরে দিলাম 1। তাহলে আমাকে বলো এখান থেকে 3 এর ভ্যালু শুধু 1 হতে পারি, আমি এখান থেকে এর ভ্যালু 1,
এর ভ্যালু 1, এর ভ্যালু 1, তাই তো? তাহলে আমি যদি বলি তাহলে এর ভ্যালু আমি পাবো 1/3। দেখো এইটুকু বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে বলো আমি এখান থেকে যদি আমি 4b এর ভ্যালু বার করতে চাই, তাহলে 4b হচ্ছে তোমার 1, তাহলে এখান থেকে b এর ভ্যালু কত হবে? 1/4 স্যার। ঠিক আছে, তাহলে যদি 5c এর ভ্যালু যদি 1 হয়, তাহলে c এর ভ্যালু কত হবে? 1/5 স্যার। এবার দেখো তোমাকে জানতে কি চেয়েছে, তোমাকে জানতে চেয়েছে a:b:c। তাহলে a:b:c যদি করি, তাহলে আমি এর c এর ভ্যালু পেয়ে গেছি, বসিয়ে দিই না? তাহলে 1/3 1/4 1/5। ঠিক আছে, কিন্তু দেখো অপশানে তো নেই, যারা বেসিক করছো তারা দেখো অপশানে তো নেই, তাহলে কি করব? একটা জিনিস এখানে খেয়াল রাখবে, রেশিওর মধ্যে রেশিও কখনো ভগ্নাংশ থাকতে পারে না। তোমাকে রেশিও দেওয়া আছে, আবার একটা ভগ্নাংশ দেওয়া আছে, মানে ডবল রেশিও হয়ে যাচ্ছে, কখনো সেটা থাকতে পারে না। এটা মাথায় রাখবে, হ্যাঁ, যে রেশিও কখনো ভগ্নাংশে থাকতে পারে না। তোমাকে কোশ্চেনে দিতে পারে, কিন্তু তুমি ভগ্নাংশে রাখতে পারো না কখনোই। তোমাকে ভগ্নাংশ থেকে এরকম লিনিয়ার রেশিওতে আনতে হবে, না সরল রেশিও, যেটা নর্মাল রেশিও, সেখানে আনতে হবে। তো কি করব? এর একটা নর্মাল জিনিসে বলি, তারপর ট্রিক্সে যাব। তাহলে স্যার কি করব? এই যে নিচে যে সংখ্যাগুলো আছে এইগুলোই তো আমাকে ডিস্টার্ব বানাচ্ছে, সমস্যা বানাচ্ছে, এই 3 4 5, কারণ নিচেগুলো বসে আছে বলি, নিচে না থাকলে তো সমস্যা থাকতো না। তাহলে এদেরকে তোলার জন্য এমন একটা সংখ্যা তুমি খুঁজে বার করো যেই সংখ্যাটা একে দিয়েও কাটাকাটি যাবে, একে দিয়েও কাটাকাটি যাবে, একে দিয়েও কাটাকাটি যাবে, না পুরোপুরি ভাগ চলে যাবে। তার মানে কি করতে হবে স্যার? আমরা আগের ক্লাসে শিখেছি 3 4 5-এর মধ্যে এলসিএম বানাতে হবে। এবার আমরা এলসিএম শিখেছি, তোমরা মুখে মুখে বলো এর এলসিএম কত হবে। অলরেডি বলে ফেলেছো, যদি ভালো, খুব ভালো। তো কিভাবে করবো স্যার? দেখো প্রত্যেকটা কোপ্রাইম নাম্বার, একে অপরের সঙ্গে কাটাকাটি যাচ্ছে না, তাহলে চোখ কান বুঝে গুণ করে দাও। 4 5-এ 20, আর 20 আর 3 গুণ করলে 60 হয়, তাহলে এদের এলসিএম 60ই হবে। শিখেছো তোমরা আগে ক্লাসে, যদি না দেখে থাকো ভিডিওটা গিয়ে একবার দেখে নাও। দেখো 60, তাহলে এই 60 দিয়ে আমি প্রত্যেককে ভাগ করব, গুণ করব। তাহলে 60 ইন্টু 1/3 রেশিও, 60 ইন্টু 1/4 রেশিও, 60 ইন্টু 1/5। দেখো আমি কতটা ক্লোজ চলে গেলাম। এবার আমি এটাকে কাটাকাটি যাবে তো, কারণ 3 দিয়েই তো বানিয়েছি 60টাকে, 4 দিয়ে বানিয়েছি, 5 দিয়ে কাটাকাটি তো যাবেই। তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটিয়ে থাকে কত হবে স্যার? 20 হবে। 3 20 60 রেশিও, দেখো নিচে আর কিছু নেই। 4 দিয়ে এটাকে যদি 4 15 60, নিচে আর কিছু নেই। দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 12 60, দেখো নিচে আর কিছু নেই, তাহলে রেশিও আমি পেয়ে গেলাম। দেখো এবার দেখো অপশানে, দেখো কোনটা উত্তর হবে? অপশান হবে অপশান বি, 20:15:12। ঠিক আছে, এই হয়ে গেল। কিন্তু স্যার পরীক্ষায় হলে আমি যদি বসে এই অঙ্কটা এতক্ষণ ধরে করি, আমার তো টাইম নেই, আমার তো টাইম তো 1 ঘন্টা স্যার, আমি করবো কি করে? 60টা কোশ্চেনের মধ্যে 20টা অঙ্ক, মুখের কথা নয়, সত্যি। তাহলে এইরকম টাইপের যদি অঙ্ক পড়ে যায়, এর জন্য ট্রিক্স কি আছে? তো ট্রিক্স দেখবো এবার। এর ট্রিক্স দেখো, আমরা আশা করি আমরা ডিটেলসটা বুঝে নিয়েছো, কনসেপ্টটা বুঝে নিয়েছো, কোনোদিন ঠকবে না ট্রিক্স যদি ভুলেও যাও। দেখো এরকম ট্রিক্স তাহলে কি করব? তাহলে আমাকে লেখা আছে, যেটা একবার লিখি, আমাকে দেওয়া আছে, এইটা দেওয়া আছে 5c, তাহলে 3a = 4b = 5c, এটা দেওয়া আছে। আমি কি করব স্যার? আমি 3টে ঘর টানবো। কীরকমভাবে? 3টে এরমভাবে ঘর টেনে নিই, একটু ছক করে নিলাম। ঠিক আছে, একটা ঘর টেনে নিলাম। ঠিক আছে, এবার কি করব? যখন আমি এরটা লিখবো, এর ঘরে কিছু লিখতে যাব, তখন এর ঘরটাকে বাদ দিয়ে দেবো, মানে এইটা আমার উজ্জ্ব, এর কাছে আমার থাকবে না, এটা আমার বাদ, মানে চাপা দিয়ে দাও। বাকি দুটোকে গুণ করে লিখে দাও। বাকিগুলো মানে রাশিগুলোর গুণ, মানে 4 আর 5-এর গুণ। দেখো 4 আর 5-এর গুণ, মানে যখন যেটার ঘরে লিখবো সেই ঘরটাকে বাদ দাও, বাকিগুলোর গুণ। ঠিক আছে, দেখো বিয়ের যখন লিখবো তখন বাকি দুজনের গুণ, মানে 3 আর 5-এর গুণ। আশা করি বুঝতে পারছো। সি যখন লিখবো তখন সিটাকে বাদ দাও, বাকি দুজনের, মানে 3 আর 4-এর গুণ। দেখো লিখে দাও, তাহলে কি হবে? দেখো 4 5-এ 20, 3 5-এ 15, আর 3 4-এ 12। দেখো রেশিও তো তোমার এটাই চেয়েছিল, রেশিও হয়ে গেল। তাহলে অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি ভালো লেগেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার নেক্সট অঙ্কে যাই, চলো। এরকম অঙ্ক তার মানে করতে পারবে তোমরা, হ্যাঁ? চলো 2 নম্বর কোশ্চেনে দেখি কি বলছে। দেখো বলছে যদি a:b = c:d e:f = 5:7 হয়, তাহলে একটা তোমাকে এরকম বড় বড় ভ্যালু দিয়ে তার রেশিও মান জানতে চাইছে। এটা অনেকের কাছেই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, দেখেই তোমরা ছটফট করবে করার জন্য। তো যারা জানো এর উত্তর, তাহলে তোমরা করো সেটা কমেন্ট সেকশনে, আর যারা জানো না তারা দেখে নাও আমার সাথে। ঠিক আছে, এরপর এইটুকু গ্যারান্টি দিচ্ছি, এরপর তোমার এই অঙ্ক আর ভুল হবে না। তো প্রথম আমি ট্রিক্স দিয়ে শুরু করবো এই অঙ্কটা, তারপরে আমি ডিটেলসে যাবো। দেখো এইরকম টাইপের যদি অঙ্ক তোমার দেওয়া থাকে, অঙ্কটাকে ভালো করে চিনে রাখো। এরকম টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, এইখানে যেটা ভ্যালুটা দেওয়া আছে 99% কেসের ক্ষেত্রে এইটাই হয়ে যায় উত্তর।
সি হয়ে যাচ্ছে উত্তর। এটা তুমি চোখ কান বুঝে করতে পারো 99%। স্যার 1% কেন বললেন না? এখন দেখো তোমাদের যেভাবে তোমাদের পড়াশোনার লেভেল যাচ্ছে সেখানে কিন্তু মানে কম্পিটিশান যেহেতু হাই, তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড রেটও তো এরকম হাই হয়ে গেছে, কোশ্চেনে অনেক রকম চেঞ্জেস আসছে, তো সেখানে একটু চোখ দিয়ে নজর রাখাটা দরকার আছে। তো কিভাবে স্যার করলেন, স্যার কিভাবে বুঝবো কী করে, সেটা একটু বুঝি তাহলেই হয়ে যাবে। দেখো স্যার আমাকে একটা জিনিস বলো, আমি এইটাকে একটু আগেই বলে গেলাম যে A:B কে আমি এইভাবে লিখতে পারি ভাগ আকারে, হ্যাঁ স্যার লিখতে পারি, বোঝার ক্ষেত্রে বলছি খালি। তাহলে C/D কে লিখতে পারি এইভাবে, আর E/F কে লিখতে পারি এইভাবে। এর ভ্যালু দেওয়া আছে 5:7, মানে আমি 5:7 এইভাবে লিখলাম। এবার একটা জিনিস আমাকে বলো, এর ভ্যালু যা সব কটার ভ্যালু 5/7, তার মানে এর ভ্যালুও 5/7, এর ভ্যালুও 5/7, আর এর ভ্যালুও 5, মানে এই টোটাল ভগ্নাংশের ভ্যালু 5/7। তার মানে কি এইখানে যে এটা বসে আছে এর যা ভ্যালু, এইখানে যে ওপরে যে ভ্যালুটা বসে আছে সি তার যা ভ্যালু, এখানে ই এর ভ্যালু যেটা বসে আছে তার যা ভ্যালু, প্রত্যেকের ভ্যালু 5। মানেটা কি স্যার, এর ভ্যালু, সি এর ভ্যালু আর ই এর ভ্যালু প্রত্যেকের ভ্যালু 5। দেখো উপরে বসে আছে, সবার উপরে দেখো 5 বসে আছে, তাহলে 5 প্রত্যেকের ভ্যালু উপরে যত না আছে। তাহলে সিমিলারলি বি এর ভ্যালু, ডি এর ভ্যালু আর এফ এর ভ্যালু প্রত্যেকের ভ্যালু কত হবে, 7, নিচে বসে আছে, তাই তো? এবার দেখো তুমি প্রত্যেকের ডিভিশনালি মানগুলো পেয়ে গেছো, তাহলে এবার কি করবো, জাস্ট ভ্যালু পুট করে দাও। তুমি এখানে এ এর ভ্যালু, যেখানে এ থাকবে সেখানে 5 লেখো, যেখানে সি থাকবে সেখানেও 5 লেখো, যেখানে ই থাকবে সেখানেও 5 লেখো, যেখানে বি থাকবে সেখানে 7 লিখবে, যেখানে ডি থাকবে সেখানে 7 লিখবে, যেখানে ই থাকলে সেখানে 7 লিখবে। এবার দেখো আমরা জানি এই দুটো গুণ আকারে আছে, তাহলে গুণ করে দেবো, উত্তর হয়ে যাবে। কিন্তু এখানে একটা ট্রিক্স তোমাকে কাজে লাগাতে হবে। কিভাবে স্যার, একটা জিনিস খেয়াল করে দেখো, এর সঙ্গেও 3 গুণ আছে, এর সঙ্গেও 3 গুণ আছে, এর সঙ্গেও 5 গুণ আছে, এর সঙ্গেও 5 গুণ আছে, এর সঙ্গেও 11 গুণ আছে, এর সঙ্গেও 11 গুণ আছে। মানেটা কি, যাই হোক এই সব কটার যোগফলের গুণফলটাই রয়েছে, মানে 3 আর 5-এ তোমার কত হচ্ছে, 8, 8 এখানে তোমার হচ্ছে 11, মানে 19, এখানেও 19 গুণ, এখানেও 19 গুণ। তার মানে কেন স্যার, কারণ স্যার 5 এর ভ্যালু, সি এর ভ্যালু, ই এর ভ্যালু প্রত্যেকের ভ্যালু 5, তুমি 5 কমন নিতে পারো, তার মানে কি 5 × 3 + 5 + 11 স্যার। আর নিচেটা কত হবে দেখো, বা ওই রেশিওটা কত হবে স্যার, 7 গুণ হবে প্রত্যেকের সঙ্গে, বি এর ভ্যালু, ডি এর ভ্যালু, এফ এর ভ্যালু প্রত্যেকের 7, তারপরে 3 + 5 + 11, তাহলে এটা 7 ভ্যালু হবে। এটা যদি রেশিও বানাই, মানে ভাগ বানাই, তাহলে এইটা তো করারই দরকার নেই, কেটে যাবে। তাহলে উত্তর কত হবে, 5/7, যেটা আমরা রেশিওতে কিভাবে লিখি 5:7 বলে লিখি। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা কনসেপ্ট শিখে রাখলে এটা কোনো ব্যাপারই নয়, 1 সেকেন্ডের উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এটা কোন টাইপের অঙ্ক, বুঝতে বেসিক টাইপের অঙ্কগুলো করছি আমরা, ঠিক আছে? এবার আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে পিডিএফ একটা করা আছে, মানে বই আকারে লঞ্চ করা ছিল মার্কেটে, সেটা পিডিএফ আকারে আমরা দিচ্ছি তোমাদেরকে। সেটা যদি তোমরা পেতে চাও, মানে প্র্যাকটিস সেট উইথ ওএমআর আছে, এবং অ্যান্সার কি আছে, এবং এর সলিউশন আমাদের অলরেডি কিছু ভিডিও আপলোড হয়ে আছে, বাকি ভিডিওগুলো আপলোড হয়ে যাবে, তোমরা তার ফুল সলিউশনগুলোও পেয়ে যাবে। যদি কেউ বাড়িতে প্র্যাকটিস করতে চাও, এই 15টা প্র্যাকটিস সেট খুব খুব উচ্চমানের প্র্যাকটিস সেট তৈরি করা আছে। তো যদি নিতে চাও, আমরা নিজেরা করেছি বলে বলছি না, কেন অনেক স্যারেরা অনেক মেহনত দিয়ে খেটেছে এটাতে। তো সেইটা নেওয়ার জন্য তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং এইটা লিখতে হবে যে প্র্যাকটিস সেট পিডিএফ, অথবা তুমি তোমার নিজের মতো করেও লিখতে পারো যে আমি প্র্যাকটিস সেটটা নিতে চাই। লেখার পর আমাদের এখান থেকে একটা টিম থেকে তোমাকে কিউআর কোড পাঠানো হবে, সেই কিউআর কোডে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর সেটা স্ক্রিন শেয়ার করবে, সেটা তারপর তুমি এই পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি অ্যাক্সেস করতে পারবে। এবং তার জন্য মূল্য কত দিতে হবে স্যার, মূল্য হচ্ছে 150 টাকা। তবে একটা জিনিস আমি বলে দিই, তোমাদের সামনে যে রবিবার না 23শে জানুয়ারি বা তোমাদের সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোতে একটা অফার আসছে, আমি এখনই বলে রাখছি। সেই অফারটার জন্য আমাদের ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো, এই পিডিএফটার দাম কিন্তু কমতে চলেছে, ঠিক আছে? ঠিক আছে, তো নেক্সট আমরা অঙ্কে চলে আসি। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে A:B = 3:4 এবং B:C তোমার হচ্ছে 7:12। দেখো তোমরা ভাবছো একই টাইপের অঙ্ক, কিন্তু টাইপের মধ্যে টাইপ ভাগ আছে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এরপর থেকে আবার অন্য টাইপ আসবে। তো A:B সমান দেওয়া আছে, B:C দেওয়া আছে, তোমাকে ABC জানতে চাইছে। স্যার কী করে করবো, আমি আর এগুলো ডিটেলসে যাচ্ছি না, আমি নর্মাল একদম তোমাকে বেসিক কনসেপ্ট এবং শর্টকাট একসঙ্গে বলছি। তাহলে A:B দেওয়া আছে আমার কত, 3:4, এইটুকু আমি জানলাম। আচ্ছা, B:C দেওয়া আছে কত স্যার, 7:12 দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার, একই ব্যক্তি দেখো ওখানেও বসে আছে, এর সঙ্গে একটা রিলেশন করে আছে, এর সাথেও রিলেশন করে আছে,
মানে এই যে ব্যক্তিটা এর ঘরেও কুটকচালি লাগাচ্ছে, এর ঘরেও কুটকচালি লাগাচ্ছে, অথবা তোমরা প্রেম ভালোবাসা দিয়েও বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে দেখো এই যে এর সাথেও প্রেম করছে, এর সাথেও প্রেম করছে, তাহলে একে এমন কি করতে হবে, ধরিয়ে দিতে হবে। কি করে ধরাবো স্যার? সমান করে দাও, দুজন দুজনকে ভজিয়ে দাও, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। কি করে স্যার? দেখো এ এর কাছে যে এসে যে যে কথাগুলো বলছে, আর বি এর কাছে এসে যে যে কথাগুলো বলছে, একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে কেমন হবে, বা যদি সমান করে দিই তাহলে কেমন হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে তোমার অঙ্ক। কিভাবে স্যার? দেখো এখানে বি আছে কত 4, এখানে বি এর ভ্যালু কত 7, আমরা একটু করে দেখেছি, যেটা আগে থাকে তার ভ্যালু আগে, যেটা পরে থাকে তার ভ্যালু পরে। তাহলে আমি কি করব, একে 4 দিয়ে গুণ করো আর একে 7 দিয়ে গুণ করো, তার মানে কি এই টোটালটাকে আমি 7 দিয়ে গুণ করব আর এই টোটালটাকে আমি 4 দিয়ে গুণ করব, তাহলেই হবে। কেন স্যার টোটালটাকে করার কি দরকার আছে? কারণ দেখো রেশিও কখনো সিঙ্গেল ডিজিটে হতে পারে না, তোমাকে আগেই বলে এলাম যে তোমাকে গুণ করতে গেলে দুজনকেই করতে হবে, তাই দুজনকেই করতে হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, এবার ডাইরেক্ট তুমি উত্তর পেয়ে যাবে A:B:C। এখান থেকে ডাইরেক্ট লিখবে। কিভাবে লিখবো স্যার? 7-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে? 3 7 স্যার বলো স্যার 21 লিখলাম। এবার দেখো বি এর ভ্যালু দেখো 4 7 28, আর এখানে যখন 4 গুণ করবে 7-এর সঙ্গে 4 7 28, তাহলে ইকুয়ালিটি এসে গেল। দেখো দুটো ক্ষেত্রেই বি এর ভ্যালু তোমার 88 আসছে। আর তারপর হচ্ছে সি এর ভ্যালু কত? 4 12 48। দেখো তাহলে এবার যদি কাটাকাটি যায়, দেখো কাটাকাটি যাবে না, তাহলে একটা এর মধ্যে একটাও যদি কাটাকাটি না যায় তাহলে আমি কাটাকাটি করতে পারবো না। মানে দুটো যাচ্ছে স্যার, এটা যাচ্ছে না, ওটা হবে না, তিনজনকেই সমান কাটাকাটি যেতে হবে, একই যে সংখ্যা দিয়ে কাটবে তিনজনকেই কাটতে হবে। তাহলে এরপর হচ্ছে না সেটা, তাহলে উত্তর কত হবে? 21:28:48, যেটা তোমার অপশানে রয়েছে, অপশান ডি দেখো 21:28:48। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট অঙ্কে যাই, চলো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা ভালো করে এটা দেখে রাখো কোশ্চেনটা, এর হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা কমেন্ট সেকশানে এর উত্তর দেবে। আমি জানি তোমরা পারবে, চিন্তার কিছু নেই, আগের অঙ্কটার মতনই আছে, খুব সোজা, তোমরা দেখলেই করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 4 নম্বর কোশ্চেনটা, এটাই তোমাদের বলছিলাম যে এইখান থেকে প্রপোর্শনালের ব্যাপারটা আসছে, দেখো সমানুপাতিক জিনিসটা আসছে। ঠিক আছে, তো দেখো কি বলছে, দেখো 6 এবং 12 এর তৃতীয় সমানুপাতিক। দেখো কথাটা আমি বললাম না তোমাদের, সমানুপাতিক। কেন সমানুপাতিক বলছে? সমানুপাত বলছে না, সমানুপাতিক কেন বলছে? তৃতীয় সংখ্যাটার জন্য, কারণ তৃতীয় মানে প্রত্যেকটা সমানুপাতিক নিয়ে একটা সমানুপাত তৈরি হয়, এইটাই হচ্ছে বিষয়। তখন আমি মিস করে গেছিলাম একটু আগে বলতে। তাহলে দেখো তৃতীয় সমানুপাতিক আছে, তো আমাকে জানতে চাইছে তাহলে তৃতীয় সমানুপাতিক মনে কোনটা? দেখো 6:12, তার মানে এখানে একটা ভদ্রলোক কেউ ছিল, সেটা 3 নম্বর পজিশনে, সেটা সমানুপাতে আছে। তো এইটা করব কি করে করব স্যার? এটা করার জন্য একটাই হচ্ছে ভ্যালু, সেটা কি স্যার? আমি এই মাঝে যেটা আছে না, সেটা আমি দুদিকেই দেবো। কেন স্যার? আমি বলে গেলাম না, মানে সমানুপাত তখনই হয় যখন তোমার হচ্ছে দুটো ভিন্ন রেশিও সমান হয়। তাহলে এখানে তো 3টে ডিজিট রয়েছে, 4টে ডিজিট তো নেই, তাহলে একটা দুটো তিনটে, আর একটা থাকলে আমি নয় দুটো রেশিওকে সমান করতাম, কিন্তু সেটা তো নেই। তাহলে আমাকে সমান করতে গেলে কী করতে হবে? মাঝে যে বসে আছে তাকে দিয়ে আমার একবার একেও দিতে হবে, যে আমার সাথে খেলা, ছোটোবেলায় খেলাধুলা করতাম দুধে ভাতে, তুই ওই দলও খেলবি এই দলেও খেলবি, এইরকম একটা ব্যাপার। যে মাঝে আছে তাকে এদের সঙ্গেও দাও, যে মাঝে আছে তাকে এদের সাথেও দাও, বোঝা গেছে? তাহলে 12-র সঙ্গে একবার 16 রেশিও হবে, আবার 12-র সাথে একবার ওই যে 3 নম্বর পজিশনে যে ছিল তার রেশিও হবে, কিন্তু 12 আগেই বসবে, এটা মাথায় রাখবে, এদের মধ্যে সমান। বোঝা গেছে? তাহলে আমরা রেশিও সমান কি জানি? রেশিও মানে স্যার ভাগ বলেছেন, তাহলে এটা সমান দিলাম। দেখো এটা 12 কি হবে, এখানে এক্স ধরে চলো, বা তুমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েও রাখতে পারো, কোনো ডাজ নট ম্যাটার। দেখো 6 দিয়ে এটা কাটাকাটি যাবে, 6 দুগুণে 12, আর এটা 2 দিয়ে 12কে গুণ করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো 12 দুগুণে 24, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 24, অপশান সি। কিন্তু একটু ওয়েট করে যাও, এটা তোমরা দেখে অনেক হয়তো স্কিপ করে গেলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো একটা জিনিস, যে এই অঙ্কটা তোমাকে শর্টকাটেও করা যায়। কিভাবে করা যায় স্যার? দেখো একটু যদি কনসেপ্ট তোমার থাকে না, তাহলে আরামসে বেরিয়ে যাবে। কি করে স্যার? আমি একদম শর্টকাটটাই বলছি তোমাকে। দেখো তো দেখো তোমাকে বলছে এটা সমানুপাতে আছে, তাই তো? সমানুপাতিক দিয়েই সমানুপাত তৈরি হয়, তাই তো? তাহলে সমানুপাতে যেহেতু আছে, এদের মধ্যে ডেফিনেটলি রিলেশন থাকবে, রিলেশনটা ডেফিনেটলি থাকবে। কি রিলেশন স্যার? একটা জিনিস দেখো ভালো করে, 6 থেকে 12 হয়েছে স্যার, কি করে হয়েছে? 6-এর সঙ্গে কিছু কি করলে 12 হয়? হ্যাঁ স্যার, 6-এর সঙ্গে যদি 2 গুণ করি 12 হয়, তাহলে পরেরটা না ঠিক 2 গুণই হবে, তাহলে 12 দুগুণে 24। তোমার এত কিচ্ছু করার দরকার ছিল না, ডাইরেক্ট উত্তর করতে 24। এটা হচ্ছে কনসেপ্ট স্ট্রিক, বোঝা গেছে? আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে যাই আমরা।
দেখো এইটা 5 নম্বর কোশ্চেনটা, আমি এইটাকেই তোমাকে বলবো এটা স্টার দিয়ে রাখো, কারণ এই কোশ্চেনটা আসার সব থেকে বেশি চান্স এটা। কেন কি, এই কোশ্চেনটা মানে এরকম টাইপের, ডেটা হয়তো আলাদা হতে পারে। তোমাকে কি বলেছে, 0.08 এবং 0.32 এর মধ্য সমানুপাতিক, এই মধ্য মানেই হচ্ছে তোমার মিন। দেখো মিন, মিন মানে গড়ও হয় কিন্তু এটা গড় নয় ঠিক, মানে মাঝে মানেই তো গড়, মধ্য সমানুপাতিক বা মিন প্রপোর্শনাল বলা হয়। ঠিক আছে, তো এই অঙ্ক করার জন্য কি করব স্যার, এই অঙ্ক করার জন্য একদম ট্রিক্স মনে রাখো, এর ওপর কিচ্ছু যাওয়ার দরকার নেই। তুমি এক্স ধরবে, দুজনকে এক্স দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি লিখেও দিচ্ছি চলো। তুমি এদের মধ্যে মধ্য সমানুপাতিক মানে এর সঙ্গে এক্স একবার করবে, ডবল ইস টু এক্স ইস টু 0.32 এরমভাবে করে তুমি এক্সের ভ্যালু বার করবে। এই ডবল ইস টুর মানে হলো সমান চিহ্ন, তোমরা এইভাবে করতে পারো, আমার তার কিছু যায় আসে না, কোনো সমস্যাও নেই তাতে। কিন্তু কিন্তু আমি করব কিভাবে স্যার, ডাইরেক্ট কিছু জিনিস বলুন স্যার। ডাইরেক্ট স্যার এবি, রুট ওভার অফ এবি করে দাও, উত্তর হয়ে যাবে। দুটো সংখ্যা দিয়েই থাকে মধ্য সমানুপাতিক, দুটো ছাড়া তোমার 3 নম্বর সংখ্যা থাকবে না, দুটো সংখ্যারই মধ্য সমানুপাতিক হয়, তাহলে সেই দুটো সংখ্যার গুণ করে রুট করে দাও, উত্তর হয়ে যাবে। কিভাবে স্যার, রুটের ভেতরে এ কোনটা বি কোনটা, এটা এ ধরে নাও, এটা বি ধরে নাও, ডাজ নট ম্যাটার। তাহলে 0.08 ইন্টু 0.32 এই দুজনের গুণ করে রুট করে বর্গমূল করে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে কীভাবে করবো, দেখো 8 আর 32 একবারে গুণ করো, দেখ 256 হয় স্যার। তাহলে 256 ওপরে লেখো, আর তোমার হচ্ছে নিচে দেখো এর দশমিকের পর দু ঘর আছে মানে দুটো শূন্য, এরও দশমিকের পর দু ঘর আছে মানে দুটো শূন্য, মানে টোটাল কটা শূন্য স্যার, একের গায়ে দুটো আর দুটো, মানে টোটাল 4টে শূন্য। তাহলে দেখো এইটা, এটা দেখেই বুঝতে পারছো তোমরা 16-র এটা বর্গমূল, তাহলে রুট ভাঙলে কত হবে ওপরে 16, আর এইটাকে যদি আমি রুটে ভাঙতে চাই তাহলে কত হবে আমার 100, তাহলে দশমিক যদি আমি ফিরিয়ে দিই তাহলে কত উত্তর হবে স্যার 61, তারপর দশমিক তারপরে শূন্য, তাহলে উত্তর কোনটা হলো, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট অঙ্কে যাই চলো। দেখো 6 নম্বর কোশ্চেনটা, এটা হলো তোমার কয়েন রেশিওর অঙ্ক। এইটা হলো কয়েন রেশিওর অঙ্ক। কিভাবে স্যার, একটি ক্যাশ বাক্সকে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা, মোট 256 টাকা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 4:5:6 হলে 25 পয়সার মুদ্রা কটি আছে। বোঝা গেছে, এইটার দুটো টাইপ হয়। পার্ট 2তে এর নেক্সট টাইপটা আনবো। এটা দেখো সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া আছে, একটু খেয়াল করবে, এটা সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে নাম্বার রেশিও, আবার তোমাকে ভ্যালু রেশিও দিয়ে দিয়ে দিতে পারে। তাহলে ভ্যালু রেশিওটা আমরা পার্ট 2তে আনবো এবং এখানে নাম্বার রেশিও ধরে করবো। স্যার করবো কী করে, দেখো আমি এর ট্রিক্স আছে, তোমরা ইউটিউবে দেখতে পারো, এর অনেক রকম ট্রিক্স আছে, তো তোমরা যেটা খুশি ফলো করতে পারো। আমি বলবো কনসেপ্ট ওয়াইজ গেলে সব থেকে ভালো। কিভাবে স্যার, স্যার 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর হচ্ছে তোমার 25 পয়সা আছে। তোমাদের এইটা দেখা মাত্রই একটা কথা মাথায় স্ট্রাইক করা দরকার আছে, কি স্যার, 1 টাকা, 1 টাকা, পয়সা পয়সা স্যার সমজাতীয় রাশিতে নেই, ঠিক কিনা। রেশিও মানে তোমাকে সমজাতীয়তে নিয়ে আসতে হবে, তার মানে তুমি হয় এটাকে সব কিছুকে টাকাতে নিয়ে এসো, অথবা সব কিছু তুমি পয়সায় নিয়ে এসো। আমার মতে বেস্ট হয়, সব থেকে ভালো পয়সায় নিয়ে আসা। ঠিক আছে, কিভাবে স্যার, আমি 1 টাকা মানে হচ্ছে আমার 100 পয়সা, হ্যাঁ কি না স্যার, ঠিক আছে। 50 পয়সা মানে স্যার কত, 50 পয়সা মানে তো 50 পয়সা, আমি সব পয়সায় নিয়ে আসছি। 25 পয়সা মানে 25 পয়সা। এদের যে সংখ্যার রেশিওটা বলেছে দেখো, সেটা বলেছে 4:5:6। এবার আমাকে একটা কথা বলো, আমার কাছে 100 পয়সা রয়েছে 4টে, তার মানে আমার টোটাল কত পয়সা রয়েছে আমার কাছে, 400 পয়সা। কি করলে স্যার, গুণ করলে তো, সেম জিনিস তোমাকে 4:5:6 দেওয়া আছে, তার মানে এদের সঙ্গে এই নাম্বারের সঙ্গে যদি ভ্যালুর গুণ করি তাহলে আমি টোটাল ভ্যালুটা পাবো। টোটাল ভ্যালুটা পাবো কীভাবে পাবো, 4 কিন্তু গুণ করলে 400। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো, রেশিওর সঙ্গে যখন রেশিও একা থাকতে পারে না, ঠিক আছে, তুমি পি ধরে চলো বা এক্স ধরে চলো, কোনো অসুবিধা নেই, তুমি এখানে এক্স ধরে নাও, সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, তাহলে 4x, এটা এটা কত হলো দেখো, 5×5=25 মানে হচ্ছে 250x, আর এটা 6×5=150x। এবার স্যার আমি এটা এখানে প্লাস করলাম, কেন স্যার প্লাস করলাম, কারণ দেখো আমাকে একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে 250 মোট টাকা, তার মানে এই যে টাকাগুলো তৈরি হলো, আমার কাছে 100 পয়সার কয়েন এতগুলো রয়েছে, তাহলে মোট এত টাকা রয়েছে, আবার 50 পয়সার কয়েন এতগুলো রয়েছে, এতটা রয়েছে, এটা এতটা রয়েছে, তাহলে টোটালটা আমার তো এটা, তাই না। কিন্তু এখানে একটা গল্প আছে, যদি আমি যোগ করি এটা দেখো বুঝতে পারবে, 400, 500, 600, 700, 800, তাহলে 800x-এর যে ভ্যালুটা হবে সেটা কার সঙ্গে সমান হবে, 250 টাকার সঙ্গে সমান হবে না। কিন্তু হ্যাঁ হবে তো অবশ্যই, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবে, এটা কিসে দেওয়া আছে, টাকায় দেওয়া আছে। তোমাকে কি করতে হবে, তুমি বার করছো কিন্তু সব পয়সাতে, তাহলে তোমাকে ওটাকেও পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি
টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 256 টাকা মানে হচ্ছে এর সঙ্গে আরও দুটো শূন্য গুণ হবে। বোঝা গেল? তাহলে 800x এর ভ্যালু যদি এটা হয় তাহলে দুটো শূন্য এরও কেটে দাও, এরও কেটে দাও, তাহলে 8-এর ভ্যালু দিয়ে এটা যদি আমি কাটি তাহলে কত হবে? এটা হবে আমার 32। দেখো 8 2 16 আর 3 8 24, তাহলে 32। তাহলে এটা যদি এক্স এর ভ্যালু যদি 32 হয়, তোমাকে জানতে চেয়েছে 25 পয়সার মুদ্রা কটি রয়েছে। তাহলে 25 পয়সা মানে কটা ছিল গো? 6x ছিল। যদি আমাকে 50 পয়সা বলতাম তাহলে 5x এ বার করতাম, যদি 100 পয়সা বলতো 4x এ বার করতাম। আমাকে 25 পয়সা জানতে চেয়েছে তাহলে 6x বার করবো, এক্স এর ভ্যালু তো পেয়ে গেছি, তাহলে 6 এর সঙ্গে গুণ করে দাও। তাহলে এর সঙ্গে যদি 6 আমি গুণ করি তাহলে 3 6 18 আর 6 2 12 মানে 192। অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 7 নম্বর কোশ্চেন আমরা আসবো, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন দেখো, পি কিউ আর এবং এস এর মধ্যে 4:9:2:3 অনুপাতে কিছু পরিমাণ টাকা ভাগ করে দেওয়া হলো। এটা আগে বলো কিসের অঙ্ক? এটা স্যার ওই শেয়ারিং বা আর্নিংয়ের অঙ্ক, ঠিক আছে। আর্নিংও বলতে পারো তুমি, শেয়ারিংও বলতে পারো। তাহলে পি কিউ আর এস 4জন ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে 4:9:3 অনুপাতে 2:3 অনুপাতে কিছু টাকা পরিমাণ টাকা ভাগ করে দেওয়া হয়েছে। এবার বলছে যদি কিউ আর এর চেয়ে 560 টাকা বেশি পায়, কি বেশি পাচ্ছে? কিউ পাচ্ছে বেশি, আর এর থেকে পাচ্ছে, তাই তো। আর এর থেকে বেশি পাচ্ছে কিউ, কত টাকা? 560 টাকা। তাহলে এস এর আয় কত? ঠিক আছে, তাহলে আমাকে যে রেশিওটা বলেছে সেটা আগে একটুখানি বার করে রাখি, আমি লিখে রাখি, ঠিক আছে। পি কিউ আর এস এর রেশিও কত বলেছে? টাকার যে রেশিও 4:9:2:3, এই অনুপাতটা আমাকে দেওয়া আছে, তাই না। এদের টাকার যে ভাগ করা হয়েছে সেই অনুপাতটা আমি ধরেই চলবো। এই যে রেশিওটা দেওয়া আছে এই রেশিওটাই হচ্ছে তাদের টাকা, মানে কি পি 4 টাকা পেয়েছে, কিউ 9 টাকা পেয়েছে, আর 2 টাকা পেয়েছে, এস 3 টাকা পেয়েছে। এটা আমি ধরেই চললাম। এবার যদি আমি ধরে চলি তাহলে দেখো অঙ্কর কত কত ক্লোজে চলে গেছি, আমরা বুঝে গেলাম। দেখো কিউ আর এর চেয়ে 560 টাকা, এইটা হচ্ছে রিয়েল ডেটা। আর রেশিও কখনো রিয়েল ডেটা হয় না, ফেক ডেটা হয়। কারণ দেখো ওটা তোমরা নিশ্চয়ই বুঝতে হবে, 4 টাকা তো নয়, 560 টাকা কোথায় কোথায় 4 টাকা ধরে চলছে, তাই না। তাহলে এই ডেটাটাকে খালি কম্পেয়ার করে দাও, উত্তর হয়ে যাবে। কিভাবে হবে স্যার? দেখো বলছি কিউ আর এর চেয়ে এত টাকা, আমি দেখতে পাই দেখে আর এর থেকে কিউ ক টাকা বেশি পাচ্ছে। আমার হিসাবে দেখো এখানে 2 টাকা পাচ্ছে আর কিউ পাচ্ছে 9 টাকা। ক টাকা বেশি পাচ্ছে স্যার? 7 টাকা বেশি পাচ্ছে, তাই না। তাহলে এই যে 7 টাকাটা, এই 7 টাকাটাই 560 টাকার সঙ্গে সমান নয়? এই যে 7 টাকাটা বেশি পাচ্ছে আমার হিসাবে, সেটা অঙ্কেতে বলে দিয়েছে 560। তাহলে 7-এর ভ্যালু যদি 560 হয়, ঐকিক নিয়ম করো, 1-এর ভ্যালু কত? স্যার 7 8 56 মানে 80। যদি 1-এর ভ্যালু যদি ইউনিট যদি 80 হয়, তাহলে তোমাকে জানতে চেয়েছে এস এর আয় কত। এস কত টাকা পায়? আমি হিসাবে ধরে রেখেছি 3। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 8 24 মানে 240 টাকা। তাহলে অপশান সি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, 240 টাকা। এখান থেকে তুমি পি এর ভ্যালুও বার করতে পারবে, কত? 4-এর ভ্যালু, তাহলে 4 8 32 320 টাকা হবে। বোঝা গেছে? চলো এখান থেকে তোমাকে এটাও জানতে চাইতে পারে, একটা জিনিস বলে দিই, তোমাকে বলতে চাইতে পারে পি আর এস এর টোটাল কত টাকা পায় একসাথে, এটাও জানতে চাইতে পারতো। তাহলে তুমি তখন কি করতে? 4 আর 3 7 মানে হচ্ছে 560 টাকাই পায়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তাহলে 8 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একটি কোম্পানিতে তোমার পুরুষ এবং মহিলার অনুপাত যথাক্রমে 5:3। যখন কোম্পানিতে 150 জন অতিরিক্ত মহিলা নিযুক্ত করা হয় তখন অনুপাত 5:4 হয়ে যায়। কোম্পানিতে কতজন পুরুষ নিযুক্ত আছে? এটা কোন টাইপের কোশ্চেন আগে সেটা বলো। এই টাইপের কোশ্চেন হচ্ছে এটা কি? এটা তোমার হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল রেশিওর কোশ্চেন, মানে আগে একটা ছিল, কিছু একটা ঘটনা ঘটেছে, তারপর অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই টাইপের কোশ্চেন কিভাবে করবো স্যার? একটা সোজা জিনিস, একদম নর্মাল জিনিস আছে। দেখো পুরুষ আর মহিলার মধ্যেই তো দেওয়া আছে, পুরুষ আর মহিলার মধ্যে দেওয়া আছে। প্রথমে কতজন ছিল? 5:3 ছিল, মানে আমি ধরে নিলাম প্রথমে পুরুষ 5 জন ছিল আর মহিলা 3 জন ছিল। এবার কি হয়েছে? 150 জন অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পর 5:4 হয়ে গেছে। এখানে একটা গল্প বোঝো, এটা একদম পাতি কোশ্চেন ছিল। এরপর এই পার্ট 2 যখন আসবে তখন এর লেভেল আপ হবে। আগে বলো আমাকে যে এই যে অ্যাডটা কে হয়েছে? অ্যাড হয়েছে মহিলা, তার মানে পুরুষ তো আগে যেমন ছিল তেমনই থাকার কথা। তাহলে পুরুষ যদি আগে 5 জন ছিল তাহলে এখনও 5 জন আছে, তাহলে আমার অঙ্ক এখানেই কমপ্লিট হয়ে গেছে, আমার কিচ্ছু করার দরকার নেই। যদি এখানে আলাদা থাকতো তার জন্য আমরা নেক্সট পার্টে যে ভিডিওটা আনবো সেখানে এইরকম টাইপের কোশ্চেন থাকবে, তখন আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। এখন কি করবো স্যার? আমার এখানে কিচ্ছু করার দরকার নেই। দেখো পুরুষটা সেম আছে, আমার দেখার দরকার নেই। মহিলাটা 3 জন ছিল 4 জন হয়েছে, বেড়ে কজন হয়েছে? 1 জন বেড়েছে। এই যে 1 জনটা বেড়েছে, এই 1 জনটাই 150 জন নয় কি? বলো হ্যাঁ, একজনই তো বেড়েছে। তার মানে একজন, এই মানে একজন মানে কি? একের ইউনিট, এই 1 ইউনিট মানেই হচ্ছে তোমার 150। তাহলে 1 ইউনিট যদি 150 হয়, তোমাকে বলছে কতজন পুরুষ নিযুক্ত আছে, তাহলে আগেও 5 জন ছিল এখনও 5 জন আছে। তাহলে 1-এর ভ্যালু যদি 150 হয়
আর তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 15 75, 750। তাহলে আগে 700 ছিল, এখনো 700 আছে। অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 9 নম্বর কোশ্চেনটা বলছে একটি তিনটি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? এটা কোন টাইপের কোশ্চেন? এইটা তোমার নাম্বার রেশিওর কোশ্চেন। তোমাকে নাম্বার দিয়ে দেওয়া আছে, এবি দিয়ে দেওয়া যাওয়া আর নাম্বার দিয়েও তাই, খালি ঘোরানো, কথাটা ঘোরানো, এই হচ্ছে বিষয়। তাহলে কি করে করবো স্যার? তুমি একটা জিনিস দেখো, আমাকে প্রথমে এরকম তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, মানে যোগ করলে তারা হচ্ছে 136 হয়, এটা আমাকে বলে দিয়েছে। এর আর কি বলেছে স্যার? প্রথম সংখ্যাটা, যেটা প্রথম সংখ্যা আছে, আর দ্বিতীয় সংখ্যাটা, এদের মধ্যে অনুপাত দিয়েছে, আবার দ্বিতীয় সংখ্যাটা আর তৃতীয় সংখ্যার মধ্যে অনুপাত দিয়েছে। আমি এটাকে যদি এ দিয়ে ডিনোট করি, এটাকে বি দিয়ে, এটাকে সি দিয়ে ডিনোট করি, তাহলেই তুমি জিনিসটা ক্লিয়ার হবে তোমার কাছে। দেখো এ আর বি মানে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত দেখো দেওয়া আছে কত? 2:3। আমি লিখে দিলাম এখানে 2:3। তারপর দেখো কি দেওয়া আছে? দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত, মানে দ্বিতীয় কোনটা? বি আর সি, তাই তো? বি আর সি, দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত কত স্যার? 5:3, তাই তো? 5:3, তাই না? আচ্ছা, এবার দেখো এরপর স্যার, এবার তো পারবো স্যার, আমি সোজা হয়ে গেছে, এইভাবে তো দেওয়া উচিত ছিল। বিষয়টা একই, তোমাকে একটু কথায় ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, এছাড়া কিছু না। একদম প্রথম অঙ্কটার মতনই, দ্বিতীয় অঙ্কটার মতনই সেম, তাই তো? তাহলে এখানেও বি আছে, এখানেও বি আছে, তুমি ঝগড়া লাগিয়ে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে A:B:C বার করে নাও আগে। এটা বার করতেই হবে তোমাকে সবসময়। যদি এরকম দুটো আলাদা আলাদা রেশিও দেওয়া থাকে, তোমাকে একটা সিঙ্গেল রেশিওতে আনতেই হবে। তাহলে দেখো এখানে কত আছে? 5 3 আছে, এখানে 5 আছে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলেই হয়ে যাবে। তাহলে টোটালটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 হবে। আচ্ছা, 3 5 15 হবে। এখানে দেখো 3 5 15 আগে অলরেডি বসিয়ে রেখেছি, 3 3 এটা কত হবে? 9। কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই থেকে গেল। এবার আমাকে বলেছে দেখো তাদের সমষ্টি, একটা রিয়েল ডেটা থাকবে বলেছি অঙ্কের মধ্যে, রেশিও থাকলে রিয়েল ডেটা কোনটা? ওই 136টা। তাহলে এদের মধ্যে বলছে যোগফলটা 136, মানে 10 15 আর 9 যদি যোগ করি, তাহলে যে সংখ্যাটা হবে সেটা 136 সঙ্গে সমান, তাই না? তাহলে 10 আর 15 যদি যোগ করি 25, আর 9 যোগ করলে তোমার হচ্ছে 34, তাই না? তাহলে এই যে 34টা হচ্ছে, এই 34টার ভ্যালুই হচ্ছে তোমার 136। তাহলে একের ভ্যালু কত হবে? 34 যদি এটাকে আমি ভাগ করি, তাহলে তোমার 4 4 16, মানে 4 3 4 12, তার মানে 4, তাই না? তাহলে একের ভ্যালু হলো তোমার 4। তাহলে একের ভ্যালু যদি 4 হয়, তোমাকে জানতে চাই যে দেখো দ্বিতীয় সংখ্যাটি কত। দ্বিতীয় সংখ্যা মানে বি এর ভ্যালু কত? 15। তাহলে 4 15 60। অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই, চলো। দেখো 10-এর কোশ্চেনটা, এটা তুমি আমার সঙ্গে করো এই অঙ্কটা, ঠিক আছে? এইটা কিন্তু খুব দারুণ অঙ্ক। এইটা কোন টাইপের অঙ্ক আগে সেটা বলে দিই। এটা তোমার হচ্ছে আয় এক্সপেন্ডিচার, মানে ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংসের অঙ্ক। বলছে এ আর বি দুজন ভদ্রলোক আছে। এ আর বি এর মাসিক আয়ের অনুপাত তোমাকে দেওয়া আছে 11:13, এবং তাদের খরচের অনুপাত দেওয়া আছে 9:11। এবং বলছে যদি তারা দুজনেই 4,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে দুজনের আয়ের পার্থক্য কত হবে? প্রথম কথা আমাকে একটা বলো, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংসের রিলেশনটা কী আছে? দেখো আমি যদি একটা টাকা ইনকাম করছি, আমি কিছু টাকা খরচ করছি, যেটা পড়ে থাকবে সেটাই সেভিংস। আমার খরচার বাদে যেটা পড়েছে সেটাই সেভিংস। এটাই হচ্ছে অরিজিনাল কনসেপ্ট। কি? আমি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে সেভিংস পাই, মানে সঞ্চয় পাই। আয় থেকে ব্যয়টা বাদ দিলে সঞ্চয় হয়। এই হচ্ছে বিষয়, এছাড়া আর কিছু নেই। দেখো আমি যদি অঙ্কটাকে একটুখানি ভেবে চিন্তে করি, তাহলে কীভাবে হবে? এ আর বি দুজন ভদ্রলোক আছে, এদের ইনকামের যে রেশিও, আমি ছোট করে লিখছি, ইনকামের যে রেশিওটা, সেটা কি দেওয়া আছে? 11:13 দেওয়া আছে। আর এদের এক্সপেন্ডিচার মানে খরচার যে রেশিওটা, সেটা কত দেওয়া আছে? 9:11 দেওয়া আছে, তাই না? এবার আমাকে একটা জিনিস বলো, আমি যদি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মানে খরচ বাদ দিই, তাহলে আমি সেভিংস পাবো, তাই না? তাহলে সেভিংস পাবো। তাহলে তুমি আমাকে বলো, এটা 11 টাকা এও যদি আমি মানে ইনকাম করে, মানে আয় হয় যদি 11 টাকা এর, তাহলে যদি খরচা হয় 9 টাকা, তাহলে বাদ দিলেই তো আমি সঞ্চয় পাবো। কত টাকা স্যার? 9 10 11 2 টাকা। এবং দেখো যদি আমি 13 থেকে যদি 11 বাদ দিই, সেখানেও 2 টাকা। দেখো কোশ্চেনেও তোমাকে দেওয়া আছে, যদি তারা দুজনেই 4,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে দুজনেই 4,000 টাকা, তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি এরও 2 এরও 2, তার মানে কি এই 2 যেটা বললাম সেটাই 4,000 টাকা নয় কি? বলো হ্যাঁ। তাহলে একের ভ্যালু কত হবে? 2,000, তাই না? তাহলে একের ভ্যালু যদি 2,000 হয়, তোমাকে জানতে চাইছে তাদের দুজনের আয়ের পার্থক্য, মানে বিয়োগফলটা। তাহলে আয় ক টাকা? এর 11 টাকা, এর 13 টাকা, আমার হিসাবে মানে রেশিওর হিসাবে। তুমি এবার ডেটা ট্রান্সফার করছো কার্সের ওপরে, রিয়েল ডেটার ওপর থেকে, তাই না? তাহলে একের ভ্যালু যদি 2,000 হয়, তাহলে 11-র ভ্যালু কত হবে? 11 দুগুণে 22,000,
আর এটা কত হবে, একের ভ্যালু যদি 2 হয় তাহলে 13-এর ভ্যালু কত, 13 দুগুণে 26,000, তাই না? এদের দুজনের পার্থক্য জানতে চেয়েছে, তাহলে 26,000 থেকে 22,000 বাদ দিলে কত হয়, 4,000 টাকা। তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এদের দুজনের আয়ের পার্থক্য হচ্ছে 4,000 টাকা। তোমার খরচের পার্থক্য জানতে চাইতে পারতো, সেখানেও তুমি সেম করতে, একের ভ্যালু যদি 2,000 হয় তাহলে 9-এর ভ্যালু 9 দুগুণে 18,000 টাকা। একের ভ্যালু যদি 2,000 হয় তাহলে 11-এর ভ্যালু হচ্ছে তোমার 22,000 টাকা, তাহলে 22,000 টাকা 18,000 টাকা বাদ দেবে, তোমার 4,000 টাকা উত্তর পেয়ে যাবে। সেখানেও 4,000 টাকা হতো, কারণ দুজনেরই সেম সেভিংস, সেম সঞ্চয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাই আমরা, দেখি যদি আমরা 11 নম্বর কোশ্চেনে আসি, দেখো 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত এত দেওয়া আছে 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, কি মেশালে, জল মেশালে দুধ ও জলের পরিমাণ অনুপাত হবে 8:5। এবার একটা জিনিস তোমাকে বলে দিই, এটা কোন টাইপের কোশ্চেন। এইটা টাইপ হচ্ছে তোমার মিশ্রণ বা মিক্সচারের কোশ্চেন, এটাও কিন্তু এক টাইপ রেশিও। ঠিক আছে, তো কিভাবে করবো স্যার, তো আগে আমার যেটা দেওয়া আছে সেটাই লিখি, দুধ আর জল লিখলাম। ঠিক আছে স্যার, কোনো লিখে ফেলেছি, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে কত ছিল, 10:3 ছিল স্যার দুধ আর জলের অনুপাত। আচ্ছা, এরপর কি বলছে, যদি জল মেশাতে হয়, কি মেশাতে হচ্ছে, জল মেশাতে হচ্ছে। মেশানোর পর কি বলছে, যে নতুন রেশিওটা হচ্ছে সেটা 8:5 হচ্ছে, তাই না? এটা দেওয়া আছে। এবার তোমাকে আমি একটা জিনিস বলো, যে যেটা মেশানো হচ্ছে সেটাই তো তোমার হচ্ছে বাড়বে, বাড়বে, আর যেটা মেশানো হচ্ছে না সেটা ইকুয়াল থাকার কথা। কিন্তু দেখো তুমি এখানে দেখো, এখানে 10 আছে, এখানে 5 আছে, যেটা আগের ওই মহিলার পুরুষের ক্ষেত্রে 5-5 মিলে গেছিল, কিন্তু এর ক্ষেত্রে মেলেনি। তাহলে কি করবো স্যার, আমাকে ইকুয়াল বানাতে হবে। কোনটাকে, যেটা বাড়েনি, যেটা আগেও যা ছিল এখনও তাই আছে সেইটাকে। দেখো এখানে 10 আছে, এখানে 8 আছে, তাহলে এমন কিছু একটা সংখ্যা দিয়ে গুণ কর যে দুটো জিনিস ডিজিট এক হয়ে যায়। কীরকম করে স্যার, আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি, 5×8 = 40, আর এটা 4 দিয়ে গুণ করি, 4×10 = 40, দেখো সেম হয়ে যাচ্ছে। তাহলে নতুন যে রেশিওটা হচ্ছে সেটা কত স্যার, 4 আর 10 গুণ করলে 40, আর 4-এর সঙ্গে 3 গুণ করে 3×4 = 12। এটা যেন করতে ভুলো না, এটাও করতে হবে তোমাকে, দুটোই ইকুয়ালিভাবে দুটোই করতে হবে। এটাও সেম, দুটোকেই করতে হবে 5 দিয়ে গুণ। তাহলে দেখো 5×8 = 40, এটার থেকে আসছে কি আসছে, আর কত আসছে, 5×5 = 25। দেখো আমি পেয়ে গেলাম নতুন রেশিও। এইগুলোর আর আমার কোনো কাজ নেই, আমি নতুন রেশিও বানিয়ে ফেলেছি, এটাই এখন আমার কাছে রেশিও। তাহলে দেখো তোমাকে এবার কি বলেছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা রিয়েল ডেটা থাকবে, একটা অরিজিনাল ডেটা থাকবে। সেটা কোনটা, দেখো 65 লিটার জল মিশ্রিত, মানে কোথায়, প্রথমে ছিল, জল মেশানোর আগে 65 লিটার একটা ছিল, সেখান থেকে জল মেশানোর পর আলাদা জিনিস চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে কোনটা সেটা, স্যার এই যে আগে যেটা ছিল, তাহলে 40 ছিল দুধ, 40 গ্লাস হিসাবে ধরো না বাবা, 40 গ্লাস দুধ আর 12 গ্লাস জল, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, টোটালটা পাবো না? তাহলে কত হবে, হলো 52। আমাকে বলো এই 52-র ভ্যালুটাই 65 দেওয়া নেই? হ্যাঁ স্যার, 52-র ভ্যালুই মানে 65। তাহলে তোমাকে জানতে কি চেয়েছে, বলছে আর কত লিটার জল মেশাতে হবে। আমি দেখতে পাচ্ছি দেখো 12 থেকে 25 হয়েছে, কত বেড়েছে স্যার, 13 বেড়েছে। তাহলে এই 13-র ভ্যালুটা যদি আমি বার করে ফেলি তাহলেই তো উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে করে দেখি, দেখো তাহলে 52-র ভ্যালু যদি 65 হয়, তাহলে একের ভ্যালু কত হবে স্যার, 65/52। আর 13-র ভ্যালু কত হবে, এর সঙ্গে 13 গুণ, দেখো 4×13 = 52, তাহলে কত হচ্ছে, 65/4, তাই না? এবার দেখো অপশানের দিকে তাকাও, ওইভাবে অপশান নেই, ভগ্নাংশ আছে। দেখো এইটাও তুমি যদি একটু ভগ্নাংশ টেস্ট করো, নাহলে তুমি এমনিও করতে পারো। দেখো 4 × 16 = 64 আর 1 = 65, তার মানে উত্তর হচ্ছে অপশান এ। বা তুমি এটাকে ভাগ করে দেখতে পারো, 16×1 = 4 উত্তর হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর কোনটা হলো, অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আজকের 12 নম্বর কোশ্চেনে যাই। দেখো কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 5:2 হবে। 5 বছর আগে পিতার বয়স কত ছিল। দেখো একটা জিনিস তোমাকে বলে দিই আগে, এইটা এটা কিন্তু অ্যাকচুয়ালি রেশিওরই টাইপ, অবশ্যই রেশিওর অঙ্ক, কিন্তু এটা তোমার হচ্ছে এজের অঙ্ক। তাহলে এজের অঙ্কের মধ্যেও রেশিও থাকে, সেই জন্য আমি এই টাইপটাও এনেছি তোমাদের কাছে। তা দেখে নাও এই টাইপের কী করে করবো এই টাইপের অঙ্ক। তাহলে আমাকে কি বলছে, পিতা আর পুত্রের বয়সের অনুপাত প্রথমে দেওয়া আছে। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে বয়সের অনুপাতটা দিয়েছে এটা কখন, কোন সময়কার। যদি কিছু বলে না দেওয়া থাকে তার মানে সেটা বর্তমান, মানে এই মুহূর্তের অনুপাত দেওয়া আছে। সেটা কি স্যার, তাহলে পিতা আর তোমার পুত্র এদের বর্তমান বয়সের অনুপাত 4:1 দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি আমার, এই অনুপাতটাকে ধরেই চলবো। আমি ধরেই নেবো, হাসির জিনিস হলেও আমি ধরে নেবো পিতার বয়স এখন 4 বছর আর পুত্রের বয়স এখন 1 বছর, এটা আমি ধরে নিয়েই চলবো। এবার আমাকে বলেছে 10 বছর পর, মানে 10 বছর অতিক্রান্ত হয়েছে, তার মানে এরও 10 বছর অ্যাড হয়েছে, এরও পুত্র 10 বছর অ্যাড হয়েছে, হওয়ার পর অনুপাতটা কত হয়েছে স্যার, 5:2 হয়েছে,
তাই না? এটা বলেছে। এবার আমাকে বলো যে তার মানে এর থেকেও বাড়বে, এর থেকেও বাড়বে, সমান বাড়বে, এরও 10 বছর, এরও 10 বছর। তাহলে আমি দেখি কত বেড়েছে। দেখো 4 থেকে 5 হয়েছে মানে কত, 1 বেড়েছে। দেখো 1 থেকে 2 বেড়েছে মানে কত হয়েছে, 1 বেড়েছে। তাহলে আমি এখান থেকে যখন ইকুয়াল এসে গেছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি তো যে এই 1-এর ভ্যালুটাই 10, তাই নয় কি? বলো হ্যাঁ। তাহলে 1-এর ভ্যালুই যদি 10 হয়, তাহলে তোমাকে আমি এখান থেকে বর্তমান, এটা তো আমি বর্তমানে যে ধরেছিলাম, তাহলে বর্তমানটা পাবো। তাহলে পিতার বর্তমান বয়স কত, 1-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 4-এর ভ্যালু 40, 4 10 40। তাহলে 1-এর ভ্যালু 10 মানে 10ই হবে, তাহলে এক পুত্রের বয়স 10। তাহলে এখন বর্তমানে পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 10 বছর, আমি বার করে ফেলেছি। এরপর আমাকে যা খুশি দিক, আমি যা খুশি বার করে ফেলবো। এবার দেখো তোমায় কি বলেছে, বলছে 5 বছর আগে পিতার বয়স কত ছিল। তাহলে 5 বছর আগে, তাহলে এখন থেকে 5 বছর আগে কার বলেছে, পিতার বলেছে। তাহলে এর থেকে 5 বিয়োগ করে দিই, তাহলেই তো উত্তর হয়ে যাবে। কত হবে হলো 35। তাহলে উত্তর হয়ে গেল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার 35। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা। আজকে এই পর্যন্তই থাকলো। আমরা এর পরের ক্লাস, তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক হবে না, এখানে লেখা আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, কিন্তু এর পার্ট 2 একটা আসবে, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমরা যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, আর তার জন্য আমরা সত্যিই খুব আপ্লুত। তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো। হ্যাঁ, আশা করি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।